ফেরাউন তখন নিঃস্ব দেউলিয়া, ঋণে জর্জরিত। এমনকি পাওনাদারের ভয়ে ঘরের ভিতরে সর্বদাই লুটিয়ে থাকত। এটে এটে পাওনাদার যখন ফেরাউনের বাড়ির নিকটে আসলো, তখন ফেরাউনকে তারা কিছুতেই খুঁজে পাচ্ছিল না। ফেরাউন ছিল অত্যন্ত চতুর এবং প্রতারক। শুধু প্রতারক ছিল না, বরং সে ছিল বাটপারও। তাই ফেরাউন ভালোভাবেই জানতো কিভাবে মানুষের সাথে প্রতারণা করা যায়। ফেরাউন যখন বাড়ির ভিতর লুটিয়ে থাকতো, তখন ঘরের দরজা সে কিছুতেই বন্ধ করত না, যেন মানুষ বুঝতে পারে ঘরের ভিতরে কেউ নেই। এভাবে পাওনাদার যখন ফেরাউনকে খুঁজে না পায়, তখন পাওনাদার তাহার বাড়ি থেকে চলে যায়। দিনের পর দিন এভাবেই পাওনাদার বাড়ির নিকটে আসে, কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা এভাবেই ঘর থেকে ফিরে যায়। অপরদিকে ফেরাউন ঘরের ভিতরে বসে ভাবতে লাগলো, এভাবে আর কতদিন যাবে? আমি তো একেবারে ঋণে জর্জরিত। যেভাবেই হোক না কেন নিজেকে প্রতিষ্ঠিত তো করতেই হবে, নয়তো আমি মানুষের সাথে কিভাবে চলবো আর সমাজে বা কিভাবে মুখ দেখাবো। তবে সে সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা। ফেরাউন তখন ভাবতেছিল, হয়তো মিশরে গেলেই আমার কোনো একটি সমস্যার সমাধান পাবো। যেই কথা সেই কাজ। রাত্রিবেলা অন্ধকারে ফেরাউন নেমে পড়ছে মিশরের দিকে যাওয়ার জন্য। পাওনাদারের ভয়ে বলক থেকে মিশরের উদ্দেশ্যে ফেরাউন হাঁটতে হাঁটতে রওনা দিল। অনেক দূর অতিক্রম করার পরে শেষ পর্যন্ত ফেরাউন মিশরে এসে পৌঁছালো। কিছুদিন যাওয়ার পরে তাহার বন্ধু হামানের সাথে দেখা হলো। তাকে দেখা মাত্রই হামান বলে উঠল, প্রিয় বন্ধু, তুমি এখানে কেন? তখন ফেরাউন বলল, বন্ধু, আমি অনেকটাই ঋণে জর্জরিত। আমার কাছে পাওনাদার প্রতিনিয়ত আসতেছে, কিন্তু আমি কিছুতেই তাদের পাওনা পরিশোধ করতে পারতেছি না। তবে বন্ধু, আমার একটি কাজের খুবই দরকার। যেভাবে হোক না কেন তুমি আমাকে একটি কাজ মিলিয়ে দাও। তখন তাহার বন্ধু হামান বলল, বন্ধু, আমারও তো একই অবস্থা। আমিও তো খাবার দাবার কিছুই পাচ্ছি না। তবে আমরা চলো দুজনেই হাঁটতে থাকি, দেখি কোনো কাজের সন্ধান পাই কিনা। অতঃপর ফেরাউন এবং হামান দুজনেই কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। এভাবে যখন ফেরাউন হামান কিছু দূর অতিক্রম করল, তখন তারা অত্যন্ত খিদা পেল। তখন ফেরাউনের চোখ গেল এক লোকের দিকে। ফেরাউন দেখতেছে সেই লোকটি তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে। তখন ফেরাউন হামান ধীরে ধীরে সেই তরমুজ ক্ষেতের কাছে এসে বলল, চাচা, আপনি আমাকে কিছু খাবার দিন। আমরা দুজনেই অনেক ক্ষুধার্ত। আমাদেরকে যদি আপনি কিছু খাবার দিন, তবে আপনার প্রতি আমরা সন্তুষ্ট থাকব। ফেরাউনের কথা শুনে সেই ব্যক্তির অন্তরে দয়া হলো। তৎক্ষণাৎ সেই ব্যক্তি ফেরাউনের কাছে একটি তরমুজ দিল। দুজনে পেট পুরে তরমুজ খাবার পরে তখন সেই ব্যক্তি বলল, তোমরা এখানে কিভাবে এসেছো, বা তোমরা এখানে কেন এসেছো? তোমাদেরকে তো এর পূর্বে কখনোই দেখিনি। তোমরা এখানে কিসের সন্ধান এসেছো? তখন ফেরাউন বলল, চাচা যান, আমাদের কিছু কাজের দরকার। আমরা কাজের সন্ধানে বেরিয়েছি। আমরা এখানের মানুষ নয়, আমরা দূর থেকে এসেছি। আমাদের একটি কাজের দরকার, আমরা দুজনে কাজ করতে চাই। তখন তরমুজ ক্ষেতের লোক ভাবল, আমারও তো কাজের লোক দরকার। অবশ্যই আমি দেখি এই দুই যুবক আমার সাথে কাজ করে কিনা। তাই সে তাদেরকে বলল, তোমরা কি আমার খেতে কাজ করবে? তোমরা কি আমার সাথে সর্বদাই থাকতে চাও? অবশ্যই তোমাদের দুজনকে ভালো একটি পারিশ্রমিক দেব। তোমরা থেকে গেলে অবশ্যই তোমাদের ভালো হবে। হামান বলল, অবশ্যই কাজ করব, কেন করব না? আমরা তো কাজের সন্ধানই বেরিয়েছি। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল, আমার সাথে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে। চুরি করা যাবে না এবং প্রতারণাও করা যাবে না। অবশ্যই আমি যা বলবো তোমাদের তা মানতে হবে। ফেরাউন ছিল প্রতারক, তাই ফেরাউন বলল, আমি তো জীবনে কখনোই মিথ্যা বলিনি, আর কারোর হকও তো আমরা মেরে খাইনি। অবশ্যই আমরা দুজনই ভালো লোক, আপনি আমাদের দুজনকে রাখতে পারেন। এভাবে বিভিন্ন চালাকির কথা বলে ফেরাউন এবং হামান দুই বন্ধু তখন সেই তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে ফেলে। এরপরে ফেরাউন এবং হামান দুজনেই কাজে নিযুক্ত হলো। পরের দিন থেকে ফেরাউন ও হামান দুজনে তরমুজ নিয়ে বাজারে যায়। বাজারে গিয়ে তরমুজগুলো অনেক চওড়া দামে বিক্রি করে মালিকের কাছে লাভ দেখায়। এভাবেই আরো বেশি মালিকের মন জয় করে নেয়। এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন ফেরাউন সেই ক্ষেতের মালিককে বলল, চাচা যান, আপনি যদি পিস হিসাবে তরমুজগুলো আমার কাছে বিক্রি করেন, তবে অবশ্যই আপনার আরো বহুগুণ লাভ হবে। অবশ্যই আপনি এটি বেছে নিতে পারেন। ফেরাউনের এমন কথায় মালিক রাজি হয়ে যায়। এরপর পরের দিন থেকে আবার ফেরাউন সেই তরমুজ নিয়ে বাজারের দিকে বিক্রি করতে রওনা দিল। ফেরাউন সেই তরমুজগুলো পিস হিসাবে কিনত এবং মাঝে মাঝে সেই তরমুজ থেকে কিছুটা চুরিও করত এবং বাজারে এসে সেই তরমুজগুলো কেটে অনেক চওড়া দামে বিক্রি করত। একদিন রাতে ফেরাউন তাহার বন্ধু হামানকে বলল, এভাবে যদি আমরা তরমুজ বিক্রি করতে থাকি, তবে অবশ্যই আমরা জীবনে কিছুই করতে পারবো না। এর থেকে আমরা অন্য কিছু উপায় খুঁজি। কিন্তু সেই সময় ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা।
সেই সময় মিশরের বাদশাহ সেনা সৈন্যদের দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে। তখন এক জায়গায় দাঁড়িয়ে বিজ্ঞপ্তি দিল, এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি লোক দরকার, কবরস্থান পাহারা দেওয়ার জন্য একটি লোক প্রয়োজন। যারা কবরস্থানে কাজ করার জন্য ইচ্ছুক তারা অবশ্যই রাজদরবারে যাবেন। এ কথা ফেরাউন ভালোভাবে শ্রবণ করার পরে ফেরাউন তাহার বন্ধুকে বলল, ওহে বন্ধু, অবশ্যই মিশরের এই কাজটি আমাদের দ্বারাই সম্ভব। কবরস্থানে আমরাই থাকব, আমরা যাই দেখি মিশরের বাদশা আমাদেরকে কি বলে। তখন তাহার বন্ধু হামান বলল, এত লোক রেখে মিশরের বাদশা এই কাজ আমাদেরকে দিবেন? এটা তো কখনোই সম্ভব হবে না, কেননা আমাদের তো কোনোই পরিচয় নেই, আমাদের তো থাকারও কোনো স্থান নেই। অবশ্যই আমরা যেখানে আছি এটি একটি অন্য জায়গা, আর আমরা এলাকার বাসিন্দাও নয়। এ কথা বলার পরে ফেরাউন এবং হামান দুজনেই রাজদরবারের দিকে রওনা দিল। ফেরাউনের কথা অনুযায়ী হামানও চলতে লাগলো। হাঁটতে হাঁটতে যখন ফেরাউন এবং হামান দুজনে বাদশার কাছে উপস্থিত হলো, তখন ফেরাউন বলল, হে মহামান্বিত বাদশাহ, আমি অবশ্যই একজন অভাবী লোক, আমি এই দেশের বাসিন্দাও নয়, আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা দুই বন্ধু। অবশ্যই আপনি এই চাকরিটি আমাকে দিতে পারেন, আমি অবশ্যই আপনার সমস্ত কিছুর খেয়াল রাখবো, আর আমি আপনার সাথে কথা দিতেছি আমি কখনোই এই কাজটা অবহেলা করব না। হে মহামান্বিত বাদশাহ, যদি আপনি আমাকে এই চাকরিটা দিতেন তবে অবশ্যই আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকতাম। মিশরের বাদশাহ ফেরাউনকে দেখে মনে মনে ভাবল, তাহার তো শরীর স্বাস্থ্য খুবই ভালো, এই কাজে যদি আমি তাকে নিযুক্ত করি তবে অবশ্যই সেই ব্যক্তি ভালোভাবেই খেয়াল রাখবে। এমনটা ভাবার পরে তখন ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরি দিল। পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানের দারোয়ান হিসাবে চাকরিতে নিযুক্ত হলো এবং ফেরাউন কবরস্থানের পাশে দাঁড়িয়ে দারোয়ানের ডিউটি করতেছে। একদিন রাতে একটি মৃত ব্যক্তির লাশ কয়েকজন লোক দাফন করতে আসে, এমন মুহূর্তে ফেরাউন তাদেরকে মুহূর্তের ভিতরেই না বলে দেয়। তখন একজন লোক বলে উঠল, কি ব্যাপার, আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন? আসলেই ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার, তাই ফেরাউন বাটপারি করে একটি কথা বলল, আপনারা কি শুনেননি মিশরের বাদশাহ নতুন আইন করেছে, মৃত ব্যক্তির লাশ যখন দাফন করবে তখন এক স্বর্ণ মুদ্রা দিতে হবে। এই লোকগুলো তখন ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং ফেরাউনের কাছে এক স্বর্ণ মুদ্রা দিয়ে লাশটি দাফন করে নেয়। এভাবেই মিশরের ভিতরে প্রচার হয়ে যায়, একটি লাশ দাফন করতে হলে অবশ্যই এক স্বর্ণ মুদ্রা দেওয়ার দরকার হয়। তখন ফেরাউন প্রতারণা করে অনেক টাকাই উপার্জন করে। তবে সেই সময় ঘটে যায় আরেকটি আজব ঘটনা। মিশরে সেই সময় আল্লাহর গজব শুরু হয়, চারিদিকে কলেরা বসন্ত রোগে অনেক লোক মারা যেতে লাগলো। এরপরে কিছু লোক মৃত্যু লাশকে দাফন করার জন্য কবরস্থানের দিকে আসতে লাগলো। তখন ফেরাউন বলল, তোমরা কি জানো না মিশরের বাদশা নতুন আইন করেছে, যদি কোনো মৃত ব্যক্তির লাশ কবরস্থানে রাখতে চাও তবে অবশ্যই 2 স্বর্ণ মুদ্রা দিতে হবে। ফেরাউন প্রতারণা করে এভাবে অনেক টাকাই উপার্জন করলো। এভাবেই সেই বছর অতিবাহিত হয়ে গেল। তখন ফেরাউন তাহার বন্ধুকে বলল, হামান, এই দেখো 2 বস্তা টাকা উপার্জন করেছি, কিন্তু এই টাকা আমরা নিব না, এই টাকা আমি বাদশাহের কাছে দিব। তখন হামান বলল, এত কষ্টের উপার্জনের টাকা কেন তুমি বাদশাহের কাছে দিতে যাবে? তখন ফেরাউন বলল, তুমি এটি বুঝবে না, এটি দিতে চাই এমন একটি কারণে যা তুমি পরে বুঝবে। এরপর ফেরাউন হামান দুইজনে 2 বস্তা টাকা নিয়ে মিশরের বাদশার নিকট উপস্থিত হলো। তাদের এমন কাণ্ড দেখে মিশরের বাদশা বলল, কি ব্যাপার, তোমরা কিসের জন্য এই 2 বস্তা টাকা নিয়ে এসেছো? তখন ফেরাউন বলল, হে মহামান্বিত বাদশাহ, আমি 2 বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি। এই কথা শুনে বাদশার মন্ত্রী তাহাকে ধমক দিয়ে বলল, তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, কেন তুমি এই কথা বলতে গেলে? এই কথা শুনে তখন মিশরের বাদশার মন্ত্রী তখন ধমক দিয়ে বলল, তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এই কথা তুমি কোন সাহসে বলেছো? মিশরের বাদশার কি টাকা পয়সার কোনো কমতি আছে? তখন ফেরাউন মিশরের বাদশাকে বলল, জাহাপনা, এখানে আমার বেতনের টাকা রয়েছে, তাই অবশ্যই এই টাকাগুলো আমি জমা করেছি। আমার লক্ষ্য উদ্দেশ্য শুধু একটাই, আপনার রাজ্যের ভিতরে যেই সকল লোকগুলো খাজনা দিতে পারছে না তাদের পক্ষ থেকে আমি খাজনাগুলো পরিশোধ করেছি। হে মহামান্বিত বাদশাহ, অবশ্যই আপনি রাগান্বিত হবেন না, আপনার জানি টাকা পয়সার কোনোই অভাব নেই, কিন্তু আমার এই ছোট্ট অনুদান আপনি কখনোই ভুলবেন না। অবশ্যই মিশরের ভিতরে যেই সকল লোকগুলো 2 বছর যাবৎ খাজনা দিতে পারেনি তাদের খাজনাগুলো আপনি মাফ করে দিবেন। এই কথা শোনার পরে বাদশাহ তাহার দিকে অন্যরকম দৃষ্টি আকর্ষণ করল। পরের দিন থেকে মিশরের ভিতরে সারা শহরে প্রচার হয়ে গিয়েছে, একজন কবরস্থানের দারোয়ান মিশরের সমস্ত মানুষের 2 বছরের খাজনা দিয়েছে।
এই আলাপ করার পরে সমস্ত মিশরবাসী বলতে লাগলো, এমন ভালো মানুষ যদি মিশরের রাজা হতো তবে কতই না আমাদের ভালো হতো। এমনি ভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। একদিন মিশরের বাদশাহ ইন্তেকাল করলেন। তখন চারিদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল, কে হবে দ্বিতীয় বাদশাহ, কে এই রাজ্য চালাবে। মিশরের বাদশার দায়িত্ব তাহার উপরই বা ন্যস্ত হবে। অপরদিকে মিশরের ভিতরে সমস্ত লোক বলতে লাগলো, মিশরের ভিতরে এমন একজনকে বাদশাহ চাই যে ব্যক্তি কবরস্থানের দারোয়ান ছিল, যে ব্যক্তি আমাদের টাকা দিয়েছিল। অর্থাৎ ফেরাউনকে তারা মিশরের বাদশাহ হিসাবে চায়। কয়েকদিন পরে রাজদরবারের ভিতরে একটি জরুরি মিটিংয়ের ঘোষণা হলো। তখন সেখানে থাকা একটি জ্ঞানী ব্যক্তি বলে উঠল, মিশরের বাদশাহ আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। জানি এই কারণে হয়তো সকলের অন্তরে আমাদের কষ্ট পাচ্ছে, কিন্তু এখন তো করার কিছুই নেই। অবশ্যই আমরা দ্বিতীয় মিশরের বাদশাহ হিসাবে কাকে পেতে চাই। আপনারা মূল্যবান মতামত জানাবেন, কেননা এভাবে তো আর মিশরের বাদশার আসন খালি রাখা যাবে না। যেভাবে হোক না কেন মিশরের বাদশাহ নতুন কাউকে বানাতে হবে। তখন সেখানে থাকা একজনে বলল, হুজুর, অবশ্যই কবরস্থানের দারোয়ান যে ব্যক্তিটি ছিল, সকলের মন্তব্য অনুযায়ী সেই ব্যক্তিটি যোগ্য, তাহাটি মিশরের বাদশাহ হিসাবে আমরা চাই। অবশ্যই কবরের যেই ব্যক্তি দারোয়ান ছিল সে যদি মিশরের বাদশাহ হয় তবে অবশ্যই সমস্ত মানুষ তাহার প্রতি সন্তুষ্ট থাকবে। তখন সেই জ্ঞানী ব্যক্তিটি বলল, ঠিক আছে, তবে তাই হোক, মিশরের বাদশার দায়িত্ব তাহার উপরেই ন্যস্ত হোক। তখন সবার অনুমতিতে ফেরাউন হলো মিশরের বাদশাহ। চিন্তা করা যায়, যেই ছেলেটি তরমুজ বিক্রি করেছিল টাকার অভাবে পরে দিনাকৃত হয় মিশরে এসেছিল, আর সেই ব্যক্তিটি মিশরের বাদশাহ। ভাবতেই খুব অবাক লাগছে। যেই লোকটি তরমুজ বিক্রি করেছিল, যেই লোকটি এর পরে কবরস্থানের দারোয়ান ছিল, ভাগ্যের পরিহাসে সেই হলো মিশরের বাদশাহ। তবে ফেরাউনের আসল রূপ কারো জানা ছিল না। ফেরাউন যে কেমন লোক সেটি কেউ টের পেয়েছিল না। এদিকে ফেরাউন মিশরের বাদশাহ হবার পরে বিভিন্ন চালাকি এবং প্রতারণা করে তাহার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয়। একদিন ফেরাউন রাজদরবারে বসেছিল। তিনি হঠাৎ ঘোষণা দিল, সমগ্র মিশরের ভিতরে জানিয়ে দাও, মিশরের যত মানুষ রয়েছে তাদের 1 বছরের খাজনা বিলকুফ করা হয়েছে। অর্থাৎ 1 বছরের খাজনা তাদের দিতে হবে না। এ কথা শুনে মিশরবাসীরা অত্যন্ত খুশি হলো। ফেরাউনের প্রতি তাহাদের ভক্তি আরো বেড়ে গেল। এরপরে ফেরাউন ও হামান একদিন রাজদরবারের একটি কক্ষের ভিতরে বসেছিল। এমন মুহূর্তে ফেরাউনের বন্ধু হামান বলে উঠল, বন্ধু, তুমি যদি এমনি ভাবে মিশরের ভিতরে সমস্ত মানুষের খাজনা মাফ করে দাও তবে তুমি বাদশাহী কিভাবে চালাবে? তখন ফেরাউন বলল, হে বন্ধু, তুমি অবশ্যই টেনশন করিও না। আমি যেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতেছি সেই পরিকল্পনা অবশ্যই সফল হবে। ফেরাউনের এমন কথা শুনে হামান বলল, ও হে বন্ধু, তুমি যদি সারা জীবনের মনে রাজদরবার পরিচালনা করতে চাও তবে অবশ্যই তোমার কিছু বুদ্ধির দরকার। তখন হামান তাহাকে গোপনে কিছু পরামর্শ দিল। অতঃপর ফেরাউন রাজদরবারের ভিতরে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করল। তাহার কথা অনুযায়ী অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসলো। তখন সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে ফেরাউন বলল, আজ থেকে মিশরের ভিতরে কোনো লোক শিক্ষিত হতে পারবে না। অবশ্যই কোনো পড়ালেখা থাকবে না, কেউ শিক্ষা দিতেও পারবে না, আর কেউ শিক্ষা গ্রহণ করতেও পারবে না। মিশরের ভিতরে এমন আইন জারি করে দাও, আর যে এই আইন অমান্য করবে তবে অবশ্যই তাহাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, আর যে শাস্তি হবে তাহার মৃত্যুদণ্ড। এ কথা শোনার পরে ফেরাউন আরো বলল, আজ থেকে মিশরের ভিতরে ঘোষণা দিয়ে দেবে যেন কোনো ব্যক্তি আর মূর্তি পূজা না করে। পাথরের মূর্তিগুলো ভেঙে যেন সকলেই আমাকে পূজায় লিপ্ত হয়, আমার পূজা যেন সর্বদাই তারা করে। এভাবে মিশরের মানুষ একেবারে অজ্ঞত এবং মূর্খ হয়ে পড়ে। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে তখন ফেরাউনের পূজার ভিতরে লিপ্ত হয়। এরপরে ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল। এভাবে যতদিন যেতে লাগলো ততই ফেরাউন অহংকারে ফেটে পড়ছিল। দিনের পর দিন যাইতেছে, ফেরাউন খাজনার মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে। এমনকি মিশরের ভিতরে সুদ, ঘুষ এবং জেনার পরিমাণও বেড়ে গিয়েছিল। যেই ফেরাউনকে সকলে মিলে মিশরের বাদশা বানিয়েছিল, সেই ফেরাউনই এখন মিশরের সমস্ত মানুষদেরকে এমনি ভাবে ক্ষুধার যন্ত্রণায় মারতেছে। এক কথায় ফেরাউন বনি ইসরায়েলদেরকে অপমান অপদস্থ করতে লাগলো। শুধুমাত্র আসিয়া ব্যতীত তাহার অপমান অপদস্থ থেকে কেউই রেহাই পেত না, কেননা আসিয়া ছিল তাহার একমাত্র প্রিয় স্ত্রী। তাই আসিয়া যা বলতো সে তাই শুনত। একদা আসিয়া তাহার নিষ্কক্ষে বসেছিল। সে মনে মনে ভাবতে লাগলো, আমার স্বামী যে পরিমাণ মিশরের মানুষদের প্রতি অত্যাচার চালাইতেছে, অবশ্যই মিশরের মানুষ তাহার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছে।
আর না জানি এর কারণে আল্লাহ তাআলার কঠোর গজব দিয়ে বসেন এটাও হয়তো জানা নেই। এমন মুহূর্তে ফেরাউন তাহার নিকটে হাজির হয়ে বলল, হে আচিয়া, তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? তুমি কি নিয়ে চিন্তায় মগ্ন আছো? অবশ্যই তুমি আমাকে বলো। তখন আচিয়া বলল, হে আমার প্রিয় স্বামী, অবশ্যই আপনি জানেন যে এই পৃথিবীর ভিতরে যা কিছু রয়েছে, চন্দ্র, সূর্য, আসমান, জমিন, এই সব কিছুই একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন, আল্লাহ তাআলার কাছে সে কিছুই নয়। অবশ্যই হে স্বামী, মানুষ মরণশীল, আপনি আমি দুনিয়াতে কেউই থাকবো না। তাই অবশ্যই আপনি যে কাজগুলো করতেছেন এইগুলো সম্পূর্ণ অন্যায়। আপনি মিশরের মানুষদের প্রতি অত্যাচার বাড়িয়ে দিতেছেন। অবশ্যই এই কাজ থেকে আপনি বিরত থাকেন। এর কথা শোনার পরে ফেরাউন আসিয়াকে ধমক দিয়ে বলল, হে আসিয়া, এই কথা যদি অন্য কারো মুখ থেকে বের হতো তবে অবশ্যই আমি তাকে হত্যা করতাম। তুমি বলেছ বিদায় আমি তোমাকে কিছুই বলতেছি না। হে আসিয়া, তবে তুমি শুনে রাখো, এই কথা যেন তোমার মুখে আর দ্বিতীয়বার না শুনতে পাই। আর সবাই যেহেতু আমাকে খোদা মেনে নিয়েছে, অবশ্যই তুমিও খোদা মেনে নাও, এটাই তোমার জন্য মঙ্গল হবে। এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল। এই দিকে আচিয়া খুবই চিন্তিত অবস্থায় পড়েছিল। আচিয়ার মনটাও খুব খারাপ ছিল। আসিয়া তাহার স্বামীকে যতবার বুঝিয়েছিল ততবারই তাহার স্বামী উল্টা বলেছিল। একদিন রাতের কথা, সেই রাত্রে ফেরাউন তাহার নিজ কক্ষে ঘুমিয়েছিল। এমন মুহূর্তে একটি স্বপ্নে দেখল মিশরের দিকে একটি অগ্নি আসতেছে, আর সেই আগুন এতটাই ভয়ানক যে সেই আগুন এসে মিশরের সমস্ত ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। ফেরাউন এমন স্বপ্নে দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল। এর পূর্বে ফেরাউন এমন স্বপ্ন কখনোই দেখেনি। তাই ফেরাউন রাজদরবারে গিয়ে ঘোষণা দিল, সমস্ত জ্যোতিষদেরকে যেভাবেই হোক না কেন আসতে বলো, আমি এই স্বপ্নের ব্যাখ্যা চাই। এবং সমস্ত জ্যোতিষদেরকে আসতে বলো, যদি কেউ না আসে তাহার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফেরাউনের এমন কথা শুনে মিশরের দিকে একদল লোক ছুটে গেল। হাঁটতে হাঁটতে তারা নির্দিষ্ট একটা জায়গায় এসে উপস্থিত হয়ে ঘোষণা দিল। তারা বলল, এত দ্বারা জানাইতেছে যে মহামান্বিত বাদশার উপদেশ, অবশ্যই এটি না মানলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর বাদশার এটি নির্দেশ, সমস্ত জ্যোতিষগণ যেভাবে হোক না কেন আজকের ভিতর রাজদরবারে থাকবে। আর যদি কোনো জ্যোতিষ রাজদরবারে উপস্থিত না হতে পারো তবে অবশ্যই তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সমস্ত শহরে ঘোষণা দেওয়ার পরে রাজদরবারের ভিতরে সমস্ত জ্যোতিষগণ উপস্থিত হলো। এটি এটি যখন সবাই আসলো তখন ফেরাউন সমস্ত জ্যোতিষদের কাছে বলল, আমি গত রাত্রে একটি স্বপ্নে দেখেছিলাম। সেই স্বপ্নের ভিতরে আমি দেখতে পেয়েছিলাম বনী ইসরায়েল থেকে মিশরের দিকে একটি অগ্নি আসতেছে, আর সেই আগুন মিশরের সমস্ত ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। তোমরা এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবিল করো, যেভাবে হোক না কেন এই স্বপ্নের ব্যাখ্যা আমি পেতে চাই। তখন তাহার ভিতরে একজন জ্যোতিষ বলে উঠল, হে মহামান্বিত বাদশাহ, অবশ্যই আপনি রাগান্বিত হবেন না। আপনাকে আমরা যা বলতেছি এগুলো সবই সত্য কথা। তখন ফেরাউন বলল, অবশ্যই তোমরা বলো, তোমরা কি বলতে চাও। তখন সেই জ্যোতিষ বলল, অচিরে এমন একটা দিন আসতেছে, সেদিন আপনি থাকবেন না, আর আপনার হায়াত একেবারেই সংকীর্ণ। তাই আপনি দুনিয়াতে যে কয়দিন থাকবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। তখন ফেরাউন রাগান্বিত হয় তাদেরকে বলল, তোমরা কি বলতে চাইছো? আমার ক্ষমতা কি তোমরা শেষ করে দিতে চাও, নাকি তোমরা অন্য কোনো ফন্দি নিয়ে আসছো? তোমাদের কি উদ্দেশ্য? তোমাদের লক্ষ্য উদ্দেশ্য আমার কাছে বলো, তবে তোমরা আমাকে এমন খুশির সংবাদ দাও যা শুনে আমি নিজেই মুগ্ধ হই। তখন জ্যোতিষদের ভিতরে একজনে বলল, অতি সত্বর বনী ইসরায়েলদের ভিতরে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যা দ্বারা মিশরের ধ্বংস একেবারেই নিশ্চিত। হে মহামান্বিত বাদশাহ, মিশরের ভিতরে যত সন্তান হবে অবশ্যই প্রত্যেক সন্তানের উপরে আপনি মূল্যবান দৃষ্টি আকর্ষণ করুন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। এর পরের পর্ব আমাদের চ্যানেলে অবশ্যই দেওয়া আছে, আপনারা চাইলে তা দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি সবাই ভালো আছেন। আপনার মোবাইল ফোনটাকে ইনকামের হাতিয়ার বানাতে চান, ফরচুনের হাতিয়ার বানাতে চান, ঘরে বসে এক্সট্রা সময় মোবাইলের মাধ্যমে ইনকাম করতে চান, বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। ইয়েস,
আপনাদের সামনে আজকে এমন একটা প্ল্যাটফর্মের পরিচয় করে দিব যে প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে ঘরে বসে মোবাইলের মাধ্যমে এক্সট্রা সময়কে কাজে লাগে আপনি ইনকাম উপার্জন জেনারেট করতে পারবেন, তাও আবার আনলিমিটেড ইনকাম উপার্জন। আপনি যতটুকু পরিশ্রম করবেন, যতটুকু মেহনত করবেন, ততটুকু ইনকাম আপনি করতে পারবেন, জেনারেট করতে পারবেন। তো সম্মানিত উপস্থিতি, কথা না বাড়িয়ে আমি কি প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এখানে কি প্রজেক্ট আছে, কি সোর্স সিস্টেমের মাধ্যমে আপনি ইনকাম উপার্জন জেনারেট করতে পারবেন, আপনাদেরকে আমি সংক্ষিপ্ত পরিসরে দেখিয়ে দেবো, সংক্ষিপ্ত পরিসরে পয়েন্ট আউট করে দেবো। সেই জন্য ধৈর্য সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। লাইক কমেন্ট ফলো করে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখুন, আমাদের এখানে সর্বপ্রথম যে প্রজেক্ট আছে সেটা হচ্ছে মোবাইল রিসার্চ। মোবাইল রিসার্চ ক্রয় বিক্রয় করে আপনি ইনকাম করতে পারবেন। লোকাল আউটলেট, আপনার আশেপাশে অনেক রেস্টুরেন্ট, মুদি দোকান, ফার্মেসি, সেলুনকে লোকাল আউটলেটে অন্তর্ভুক্ত করে এখান থেকে আনলিমিটেড জেনারেট করতে পারবেন। অনলাইন শপ রিসেলিং প্রজেক্ট আছে, এখানের মধ্যে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে, প্রতিটি সেক্টরের প্রোডাক্ট আছে। এগুলো ক্রয় বিক্রয় করে রিসেলিং করে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন বিনা ইনভেস্টে। প্রোডাক্ট কোম্পানি জায়গা মতো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবে। এরপরে যে প্রজেক্ট আছে সেটা হচ্ছে ড্রাইভ অফার প্রজেক্ট। ঠিক আছে, এমবি মিনিট প্রতিদিন আমাদের লাগে, আমাদের প্রয়োজন হয়, যেহেতু প্রয়োজন হয় সেহেতু ইনকাম করা আমাদের জন্য অনেকটা ইজি, আমাদের জন্য সহজ। দেখতে পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক আছে। এরপরে আছে এসটিজি, এখানের মধ্যে প্রায় 100টিরও বেশি এসটিজি প্রোডাক্ট আছে, নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আমাদের প্রতিদিন মাস্ট বি লাগে। দেখা যাচ্ছে 100টিরও বেশি প্রোডাক্ট হলো গুঁড়া মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কারি পাউডার, জিরার গুঁড়া, শাহি গরম মশলা, মুরগির মাংসের মশলা, গরুর মাংসের মশলা। এরপরে বিভিন্ন ক্যাটাগরির শ্যাম্পু আছে, মিনি প্যাক থেকে শুরু করে হাই প্যাক। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা ডিশ ওয়াশ, হ্যান্ড ওয়াশ, চা পাতা, হারপিক, টয়লেট ক্লিনার, ডিশ ওয়াশ। ঠিক আছে, আরও অনেক ধরনের বিভিন্ন ক্যাটাগরির চা পাতা আপনারা পাচ্ছেন, আরও অনেক প্রোডাক্ট আপনারা পাচ্ছেন, ডিটারজেন্ট পাউডার আপনারা পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির। ঠিক আছে, আরও অনেক প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলোর মাধ্যমে আপনারা অ্যাক্টিভ এবং প্যাসিভ আনলিমিটেড ইনকাম জেনারেট করতে পারবেন। আমাদের এখানে অ্যাফিলিয়েশন সিস্টেম আছে, যে অ্যাফিলিয়েশন সিস্টেমের মাধ্যমে আপনি একটা টিম গঠন করে, কমিউনিটি ক্রিয়েট করে আপনি আপনার টিম থেকে আনলিমিটেড জেনারেট করতে পারেন। দেখা যাচ্ছে আপনার যদি একটা টিম থাকে, টিম আপনার জন্য কাজ করবে, মেম্বার কর্মী ফলোয়ার আপনার জন্য কাজ করবে, আপনি কাজ না করলে আপনার ইনকাম আসবে। ঠিক আছে, আরও অনেক সিস্টেম আছে। যদি আপনারা ইনকাম উপার্জন করতে চান, আপনাদের নিয়ত থাকে, আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে চমৎকার এন্ড আকর্ষণীয় নির্ভরজাল অ্যান্ড বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে সেলফটেক গ্রুপ। ইয়েস, সেলফটেক গ্রুপ। যদি সেলফটেক গ্রুপের মাধ্যমে সেলফটেক গ্রুপে জয়েন হয়ে আনলিমিটেড ইনকাম উপার্জন আপনি জেনারেট করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সবার জন্য শুভকামনা।